গত ক্লাসের হোমওয়ার্ক দেওয়া ছিল, হোমওয়ার্ক করতে পারছেন সবাই? Yes, sir. কারো কি কোনো প্রবলেম আছে আমাকে একটু জানান, হ্যান্ড রাইজ করেন। গত ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন একটা আছে? কোশ্চেন আছে বলেন। স্যার, এই ব্রেড ক্রাম্ব লিস্টটা স্যার কি, এটা বুঝতে পারি স্যার। আমি পোর্টফোলিওতে, তো পোর্টফোলিও ওয়েবসাইটে আমি তো ওই আর্টিকেল রান করছিলাম, তো ওখানে তো স্যার সম্ভবত আমি ওই লিস্টটা খুঁজে পাই নাই স্যার। ওইটা সেজন্য করা হয় নাই, মানে ব্রেড ক্রাম্ব লিস্ট যেটা। আচ্ছা, ব্রেড ক্রাম ই কমার্স সাইটে করতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ব্রেড ক্রাম খুব একটা প্রয়োজন হবে না আপনাদের, তবুও এটা কখনো কখনো দরকার হয়। আমি একটু দেখানোর চেষ্টা করি তাহলে ব্রেড ক্রামটাকে। আচ্ছা, স্কিমা মার্কআপ, রাইট? অন্য কারোর মনে হচ্ছে না কেউ প্র্যাকটিস করছেন? আর কেউ? কয়েকজন হোমওয়ার্ক করছেন দেখলাম। আচ্ছা, এখানে ব্রেড ক্রাম। তো মনে করেন আমরা কোথায় যাবো, স্টার্ট থেকে যাই। স্যার, আচ্ছা, এখানে এই যে পার্টিকুলার পেজ, এখানে কি বলতেছে? ব্রেড গ্রাম পেজ নেম। তো আপনি ফার্স্ট অফ অল এখানে দিবেন হোম পেজ। হোম পেজের ইউআরএলটা নিয়ে যান এখান থেকে। এখানে দেখেন হোম, তারপর হোম পেজের ইউআরএলটা এখানে দিয়ে দেন। তারপরে চলে আসবে অল ল্যাপ, না স্রেফ ল্যাপটপ, তাই না? ল্যাপটপ পেজের ইউআরএলটা এখান থেকে কপি করে নিয়ে যান। এখানে লিখে দেন পেজের নাম কি, ল্যাপটপ। ল্যাপটপ। ল্যাপটপের ইউআরএলটা এখানে দিয়ে দেন। তারপর নেক্সট পেজ কি নাম? নেক্সট পেজের নাম হচ্ছে অল ল্যাপটপ। অল ল্যাপটপ নাম দিয়ে দেন, অল ল্যাপটপের ইউআরএলটা এখানে দিয়ে দেন। তারপরেরটা কি, এই যে লিনোভো। লিনোভো, এই ইউআরএলটা দিয়ে দেন, এখানে লিনোভো লিখে দেন, পেজের নাম লিখে দেন। এই হচ্ছে আপনার কি বলে, ব্রেড কাম ব্রেড স্কিমার ক্রাম্ব। ফর দিস ক্যাটাগরি পেজ। ক্লিয়ার একটা? ইয়েস স্যার, এটা স্যার আলাদা আলাদা। এখানে স্যার লেনোভো তো একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির মানে এরকম ভাবে স্যার আলাদা আলাদা ক্যাটাগরি, আলাদা আলাদা স্কিমা মার্কআপ করতে হবে, তাই তো স্যার? রাইট, যেটা আপনার যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। যেমন এই অল ল্যাপটপ, এটা তো একটা ইম্পর্টেন্ট কোনো ইয়ে না। এগুলোতে এসইও করে না মানুষ খুব একটা। যদি করার দরকার হয় তখন এই পেজের জন্য আপনি আলাদা এই পর্যন্ত স্কিম মার্কআপ করবেন, তখন এই পেজটা থাকবে না, নিচের এই পেজটা থাকবে না। এই পেজের জন্য যদি স্কিম মার্কআপ করেন অল ল্যাপটপ, শুধু যদি ল্যাপটপের জন্য করেন তাহলে কিন্তু এই দুটো পেজ কিন্তু আর থাকবে না, এই ল্যাপটপ অব্দি এখানে শেষ হয়ে যাবে স্প্রেড কাউন্ট। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে। তারপরে হ্যান্ড রাইজ করছেন কে? রুকে আপু, বলেন। ভাই, এই যে পেজ গুলো পর পর এখানে অ্যাড করলাম, এইখানে ওই যে আপনি স্ট্যাটিকে যাওয়ার পরে ওইখানে যেমন শো করছিল না হোম, তারপরে যে চারটা ছিল, ওইটা আমাদের এখানে শো করবে কি? আমরা বুঝবো কিভাবে হচ্ছে কিনা? আপনার ওয়েবসাইটে যদি ই কমার্স না থাকে হয়তো বা শো করবে না। ই কমার্সে শুধুমাত্র ব্রেড ক্রাম দেওয়া হয়, আর কোথাও ব্রেড ক্রাম প্রয়োজন হয় না। আপনার পেজ নিয়ে আপনি বদর কেন? আপনি কি আপনার পেজে এসইও করবেন? আপনি তো ক্লায়েন্টের পেজে কাজ করবেন। যদি কোনো ক্লায়েন্টের এরকম পেজ দরকার হয় সেখানে অবশ্যই এটা করবেন, করতে হবে। আচ্ছা। ক্লিয়ার আপু? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, আর কারোর কোনো প্রবলেম আছে? আমি কি হোমওয়ার্ক গুলো দেখবো? করেন নাই কেউ মেবি। কয়েকটা দেখলাম তো পুরানো ক্লাস। একটা হ্যাপি খাতুন আপু, স্যাম্পল পেজ, যাই হোক, পেজ এটা তো বলছি কেবল। এটা কি পারসন ট্রেনার, ফেসবুক ইনস্টাগ্রাম সিলেক্ট করছেন, রাইট? এদের ইউআরএল গুলো দিয়ে দিচ্ছেন। গুড জব। ঠিক আছে আপু, করছেন ভালো। আর কে, এটা কে, কত নম্বর অন পেজ এস ইউর ক্লাস? নাজমুল ভাই করছেন। ওকে, গুড জব। আমি আর ভিতরে ঢুকে দেখলাম না। তারপরে করছেন রুকে আপু করছেন, কিন্তু কথা বললেন একটু আগে। টেকনিক্যাল তানভীর ভাই করছেন। আর কেউ নেই? হ্যালো, কেমনে আশা করেন ডিজিটাল মার্কেটার হওয়ার? আপনাদের ফাঁকিবাজি দেখে আমারও মনে হয় যে আমিও একটু শুরু করি আপনাদের মতো ফাঁকিবাজি করতে। গতকাল স্কিম মার্কআপ কথা বলছি, আজকের পেজ লোডিং স্পিড নিয়ে কথা বলবো আমি। হ্যান্ড করেন বুঝতে না পারলে। ওয়েবসাইটে যাই, দেখেন একটা ওয়েবসাইটের লোডিং স্পিড নিয়ে অ্যাকচুয়ালি আমাদের কিছুই করার থাকে না, একজন এসইও এক্সপার্ট অথবা ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের। লোডিং স্পিড 100% ডিপেন্ড করে একজন ওয়েব ডেভেলপারের উপরে।
একটা ওয়েবসাইটের ওয়েব ডেভেলপারের উপরে 100% লোডিং স্পিড ডিপেন্ড করে। লোডিং স্পিড কি জিনিস কেউ জানেন? লোডিং স্পিড মানে এই জিনিস যে মনে করেন আপনার ওয়েবসাইটে এই যে, আচ্ছা এই ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে ক্লিক করলাম, এইটা লোড হতে এইখানে আসতে যত সময় লাগে এটাকে বলা হয় লোডিং স্পিড। এই অ্যাবাউট পেজে ক্লিক করলাম, এটা লোডিং হতে এই পেজে ঢুকতে আমার যত সময় লাগে ইটস কল লোডিং স্পিড। তো গুগলের ভাষায় আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড যত কম হবে তত ভালো। কেন? গুগল বলতেছে ভাই আমার গুগলের যারা ইউজার তারা যেন একদম কম সময় ব্যবহার করে আপনার ওয়েবসাইটে। আজকে একটা ক্লিক করলো, সেটা ঘুরতেই আছে ঘুরতেই আছে ঘুরতেই আছে, আজকে ক্লিক করলো আর মনে করেন যে আগামী 30 বছর পরে যে আপনার ওয়েবসাইটে ঢুকলো, এরকম সাইট চায় না। গুগল চায় তার ইউজাররা যেন একটা গুড এক্সপিরিয়েন্স পায়। ক্লিয়ার? গুড এক্সপিরিয়েন্স পায়, এই জন্য ক্লিক করলেই যেন আমরা আমরা নিজেরাই কিন্তু এরকম করি। দেখেন ওই যে আমরা ফেসবুকে মাঝে মাঝে বিভিন্ন আইকেচি টাইটেল দেখি না? আইকেচি টাইটেল কি, এ কি করলেন অপবিশ্বাস, সাকিব খানের বাবা হতে পারবেন না। আমরা কিন্তু ধুম করে ক্লিক করি, তারপরে দেখবেন আর কোথাও খুঁজে পাই না, বের হয়ে চলে আসে, ধর এরকম মনে হয়, বিরক্ত মনে হয়। সো আপনার পেজের লোডিং স্পিড যদি কম হয়, স্লো হয়, তাহলে কিন্তু ইউজাররা একটা ব্যাড এক্সপিরিয়েন্স পায়, ইউজার কিন্তু আপনার পেজে থাকবে না, ওখান থেকে বের হয়ে চলে যাবে। গুগল এটা পছন্দ করে না। আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড কিভাবে চেক করতে হয়? তো ওয়েবসাইটের লোডিং স্পিড চেক করার জন্য অনেকগুলো টুলস আছে। আপনারা যেটা করবেন এইটা, পেজ স্পিড ইনসাইট, এটা চেক করবেন। পেজ স্পিড ইনসাইট এটা চেক করবেন। ঠিক আছে, এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। পেজ স্পিড ইনসাইটের মধ্যে ঢুকে যান, জাস্ট আপনার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দেন। দেখেন কি দেখাচ্ছে, মোবাইলে পারফরমেন্স দেখাচ্ছে মাত্র 69%, ডেস্কটপে যান 97%, ডেস্কটপে আবার ভালো দেখাচ্ছে। প্রবলেমটা কি অ্যাকচুয়ালি মোবাইলে? প্রবলেমটা হচ্ছে এইগুলা, এই যে এটাকে বলে এফসিপি অথবা ফার্স্ট কন্টেন্টফুল পেইন, এলসিপি লার্জ কন্টেন্টফুল পেইন, এই যে টিবিটি বলা হয়, এটা টাইম ব্লকিং টাইম, টোটাল ব্লকিং টাইম, সিএলএস বলা হয়, কিউমুলেটিভ লেআউট শিফট, স্প্রেড ইন্ডেক্সিং, এসআই বলা হয় এগুলোকে। এরকম এখানে দেখেন আরো সমস্যা আছে কি কি। এই যেটা এল এল লার্জ কন্টেন্টফুল পেইন, এটা কত দেওয়া আছে? 3.3 দেওয়া, 3 সেকেন্ড দেওয়া আছে, এখানে 0.1 সেকেন্ডের মধ্যে আনতে হবে। সরি, 1.00 সেকেন্ডের মধ্যে আনতে হবে। এলএসপি এটাও, এলসিপি এটাও 1.00 মধ্যে আনতে হবে। ক্লিয়ার? তো এইটা কি করবে? একজন ডেভেলপার করে দেবে। এর ভিতরে কি প্রবলেম আছে, কি বৃত্তান্ত, আপনার কাজ কি, একজন এসইও এক্সপার্টের কাজ কি, ওয়েবসাইটে এরকম যদি কোনো প্রবলেম থাকে জাস্ট এগুলো স্ক্রিনশট দিয়ে ক্লায়েন্টকে দিয়ে দেওয়া। ক্লায়েন্টকে বলবেন যে ভাই এগুলো ঠিক করে দেন, আপনার ডেভেলপারের সাথে কন্ট্যাক্ট করে এগুলো ঠিক করে দেন। অথবা ক্লায়েন্ট যদি বলে এগুলো আমি বুঝি না, আপনি ঠিক করেন, তাহলে আপনি অবশ্যই একজন ওয়েব ডেভেলপারের কাছে চলে যাবেন, চলে যেয়ে এগুলো ঠিক করে নেবেন। আচ্ছা এগুলো কিন্তু যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা বিভিন্ন প্লাগইন আছে, প্লাগইন দিয়ে আমরা এগুলো আবার করতে পারি। অনেকগুলো প্লাগইন আছে, মাল্টিপল প্লাগইন। তো যেমন আমি যদি আপনাদেরকে কয়েকটা প্লাগইনের লিস্ট দিই এইভাবে, আম, যে কোনো একটা প্লাগইন আমি দেখাই দিচ্ছি, আর যে কোনো একটা কিছু প্লাগইন আমি লিস্ট দিয়ে দিচ্ছি, আপনারা ইউটিউব থেকে স্টাডি করবেন। W3 টোটাল ক্যাশ, 2 নম্বর আছে অটো অপটিমাইজ, AUTO, এই যে অটো অপটিমাইজ একটা আছে, এটা ইউজ করতে পারেন, আমি আগে ইউজ করতাম। এগুলিকে বলা হয় ক্যাশ প্লাগইন। স্ম্যাশ, স্ম্যাশ একটা আছে, SMUSH, স্ম্যাশ। তারপর WP রকেট একটা আছে, WP রকেট। তারপরে একটা আছে সব থেকে ইফেক্টিভ যেটা, এটা হচ্ছে ও, একটা,
একটা খুব সুন্দর প্লাগইন আছে, আমি ঠিক নামটা ভুলে যাচ্ছি, জাস্ট আমাকে একটু টাইম দেন। ও, নাইট্রো প্যাক, ইয়েস, নাইট্রো প্যাক। এটা হচ্ছে পেইড প্লাগইন। এই প্লাগইনটা যদি আপনি ইউজ করতে পারেন পেইড, আপনার 100% দেখাবে ওয়েবসাইটে। তো কোনো না কোনো সময় আপনাদেরকে বিভিন্ন ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি ঢোকেন, দেখবেন এই ধরনের ওয়েবসাইট ইনস্টল, এই ধরনের প্লাগইন ইউজ করা আছে। তো আমরা এই যে W3 টোটাল ক্যাশ দিয়ে দেখি, আমি বর্তমান W3 টোটাল ক্যাশটা ইউজ করি আমার ওয়েবসাইটে, এটা মোটামুটি ভালো একটা ক্যাশ প্লাগইন। দেখেন W3 টোটাল, এটা ইউজ করেন, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করেন। আপনারা এগুলো ইউটিউব থেকে একটু অ্যানালাইসিস করবেন যে প্লাগইন গুলো দিলাম, এগুলো আপনাদের লাগবে না, কিন্তু এই যে যখন কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে দেখবেন, ওইগুলো দেখে যেন আবার আকাশ থেকে পড়েন না, হ্যাঁ, ওইগুলো দেখে বুঝে নিন যে এগুলো এই যে ক্যাশ প্লাগইন আর কি, W3 টোটাল ক্যাশ। এই যে W3 টোটাল ক্যাশ, এটা ইউজ করতে পারেন। WP ফাস্টেস্ট রকেট, এটা আমি ইউজ করছি কোনো এক সময়। আরো অনেক ক্যাশ প্লাগইন দিকে সার্চ দিলে অনেকগুলো চলে আসবে, তো আমি এটা ইনস্টল করি, W3 টোটাল ক্যাশ, এটা খুব সুন্দর প্লাগইন। আচ্ছা দেখেন, এটা কিন্তু শুধু ওয়েবসাইট স্পিডের জন্য ইউজ করা হয় না। আমরা আমাদের কম্পিউটারে দেখবেন অনেক সময় এক্সেসিভ যে ফাইল জমা হয় না, টেম ফাইল আমরা রিমুভ করি। আমাদের ওয়েবসাইটে কিন্তু এরকম ভাবে বিভিন্ন এই যে আপনার কি বলে এটাকে, ওই যে সিএসএস, জাভা স্ক্রিপ্ট অথবা আপনার এইচটিএমএল ফাইলগুলো, এক্সেসিভ ফাইলগুলো জমা হয়, এগুলোকে আমাদের মিনিফাই করতে হয়। তো এটা হচ্ছে সেই মিনিফাই করার মেথোডোলজি, এইসব টুলস দিয়ে। তো বই W3 টোটাল ক্যাশ, এটা জাস্ট সেটিং সেগমেন্টে যান, একটু সেটিং করতে হবে আর কি। সেটিং করলে আমরা দেখবো চেঞ্জ হচ্ছে কিনা। আচ্ছা, এটা অ্যাকসেপ্ট করেন, কিছুই দরকার নেই, এই যে সেটিং থেকে জেনারেল সেটিং এ চলে যান। ও আচ্ছা, আবার নেক্সট, প্লিজ স্কিপ করে দেন, ব্যাস। ও নো, কই কই কই, সেটিং, আপন চাই জেনারেল ক্যাশ, ব্যাস এই যে পেজ ক্যাশ এনাবেল করে দেন। আমি যেগুলো এনাবেল করে দিচ্ছি সেগুলো আপনারা এনাবেল করেন, ঠিক আছে, এটা এনাবেল করেন। রিভিউ মোড, না এটা এনাবেল আছে অলরেডি, সরি, মিনিফাই, এটা মিনিফাই করেন, মেইন কাজ কিন্তু এটা। এবং এটা কিন্তু যথেষ্ট রিস্কি একটা কাজ, মিনিফাই করা কিন্তু রিস্কি কাজ, তা আপনি আন্ডারস্ট্যান্ড দিবেন, কোনো সমস্যা নেই। এটা মিনিফাই করলেন, এটা তারপর কোথায়, কোথায় ছিলাম আমরা, আচ্ছা এই যে মিনিফাই করবেন এটা, তারপর হচ্ছে এই যে অপকোড, এখানে দেখেন ডেটাবেস ক্যাশ আছে, এটাও এনাবেল করে দেন। তারপর হচ্ছে অবজেক্ট ক্যাশ আছে, এটাও এনাবেল করে দেন। ব্রাউজার ক্যাশ এনাবেল তো আছেই, সিডিএন দরকার নেই, তারপর এনাবেল করে দেন, সমস্যা নেই। এনাবেল প্রক্সি, এটাও এনাবেল করে দেন, যা আছে এনাবেল করে দেন। লেজি লোড ইমেজ, এটাও এনাবেল করে দেন। এটার অর্থ কি জানেন? আমাদের ওয়েবসাইটে যে ইমেজ গুলো থাকে না, বেসিক্যালি ইমেজ গুলো কিন্তু লোড হতে একটু সময় নেয়। এই জন্য কিন্তু আমরা গত ক্লাসে, অন পেজ এসইও ক্লাসে ইমেজ গুলো এই যে 100 কিলোবাইটের মধ্যে আলোচনা করেছিলাম। তো এখানে বলতেছে কি ইমেজ গুলো লেজি লোড করে রাখতে, তার মানে কি ইমেজ গুলো যেন পরে লোড হয়। কিছু কিছু ওয়েবসাইটে আপনারা নিজেরা ঢুকলে দেখবেন ইমেজ গুলো অনেক পরে লোড হচ্ছে, এর অর্থ কি জানেন? সেখানে লেজি লোড ইউজ করা হচ্ছে। এর গুগলে বোঝানো হয়, গুগলকে বোঝানো হয়, গুগলের যে সার্ভারকে বোঝানো হয় যে আমার পেজটা লোডিং হয়ে গেছে, কিন্তু ইমেজের যে লোডিংটা, এটা হয় অন্য একটা সিডিএন সার্ভারে, ঠিক আছে। মানে ইমেজটা পরে লোড হচ্ছে, কিন্তু আমার সার্ভারে নোটিফিকেশন চলে যায় যে পেজটা লোডিং হয়ে গেছে। ক্লিয়ার? ইমেজের যে সাইজ থাকে অনেক, এইটার উপরে আর কোনো প্রেশার পড়ে না। ডিজেবল ইমোজি, এই যে আমাদের ওয়েবসাইট ইমোজি গুলো ইউজ করেন, এগুলো কিন্তু বিশাল জায়গা নেয়, হ্যাঁ, 4-5 কিলোবাইট করে জায়গা নেয়, এগুলো কিন্তু লোডিং হতে বেশ টাইম লাগে। আমরা এই ইমোজি গুলো ডিজেবল করে দিচ্ছি এখান থেকে, হুম, ওয়েবসাইট থেকে। ওকে, ডিজেবল WP স্ক্রিপ্ট, এটাও ডিজেবল করে দেন। ডিজেবল জেকিউরি, এটাও ডিজেবল করে দেন। আর কিছু এখান থেকে করা লাগবে না, ঠিক আছে, জাস্ট এটা আপনি এখানে সেভ করে দেন। সেভ করে দেন, যার পরে আপনি এবার আপনার সাইটে যাবেন, লগ ইন থাকা অবস্থায় দেখেন এখানে পারফরমেন্স নামে একটা সেগমেন্ট থাকে, আপনি পার্জ অল ক্যাশেস করে দেন, কারণ পুরো ওয়েবসাইট আপনি ক্যাশ ক্লিন করে দেন। এখানে যত হিস্ট্রি, জাভাস্ক্রিপ্ট, সিএসএস, এই এইচটিএমএল যত ফাইল জমা হবে সব এখান থেকে চলে যাবে। পার্জ মডিউল, পার্জ ক্যাশ, পেজ ক্যাশ, তার মানে আপনি যদি কোনো পার্টিকুলার পেজের ক্যাশ ক্লিন করতে চান তাহলে এটা, শুধু মিনিফাই করতে চান, যদি মিনিফাই মানে কি, যে এইচটিএমএল, সিএসএস আর হচ্ছে যে কি জাভাস্ক্রিপ্ট, সরি, জেএস ফাইলগুলো মিনিফাই করতে পারেন। ডাটাবেস গুলো ক্যাশ করতে চাইলে, ডাটাবেসের ভিতরে যদি কোনো ক্যাশ, অবজেক্ট ক্যাশ করতে চাইলে ভ্যানিশ ক্যাশ, অপকোড ক্যাশ, এগুলো আমি বুঝি না, এই যে অবজেক্ট কি জিনিস, ভ্যানিশ কি জিনিস, অপকোড কি জিনিস, ডাটাবেস বুঝি, মিনিফাই বুঝি, এগুলোতে এত লাগে না, এগুলো তো ডেভেলপারও না যেগুলো এত বোঝা লাগবে। ব্যাস, আপনি কি করবেন, পার্জ অল ক্যাশ করে দিবেন, কাহিনী শেষ। এটা করলে তবুও ওয়েবসাইটে, যেহেতু এটা ফ্রি ভার্সন, এটা কিন্তু পেইড ভার্সন আছে, আমি যদি পেইডটা নিতাম তাহলে এত নাটকীয় করা লাগতো না, অটোমেটিক এগুলো করে নিত। এটা করার পরেও দেখেন সাইটের কিছুটা চেঞ্জ হতে পারে, নট শিওর। আমরা যদি অন্য ব্রাউজারে যে দেখি একটু, কি ছিল, WP টোটাল ক্যাশ,
পেজ স্পিড ইনসাইট, আমরা এখানে আমাদের সাইটের আবার স্পিডটা টেস্ট করব। দেখি একটু বাড়তে পারে, নট শিওর। এটা যদি না বাড়ে তখন এখানে একটা ব্যাপার আছে, এই সব ওয়েবসাইটে সব থিমে সব টুলস কাজ করে না। তো এই যে 4-5টা টুলস আমি দিছি না আপনাদের, এগুলো প্রত্যেকটা চেক করে করে দেখতে হয় যে কোন কোন প্লাগইনের পারফরমেন্সটা বেটার হচ্ছে, সেই হিসাবে ইউজ করতে হয়। যেমন আমি কিন্তু মাঝে মাঝে টেস্ট করি যে আমার যে থিম আছে, আমি কিন্তু অনেকগুলো টুল চেক করে 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 এখন W3 টোটাল ক্যাশ ইউজ করি। W3 টোটাল ক্যাশটা আমার ওয়েবসাইটে আমার যে থিম আছে এক্সট্রা, এটার জন্য খুব ভালো ইয়ে করে। দেখেন 50 আগে ছিল, মনে হয় এর থেকে একটু কম ছিল মেবি, তাই না? এবং এই যে দেখেন মোবাইল, এটা মনে হয় আগে কত 43 না 40 কত ছিল জানি, আমার ঠিক মনে নেই, নাকি 49 ছিল, যা একটু বাড়ছে। এটা কিন্তু একটু বাড়ে, এটা কিন্তু বারবার চেক করে দেখতে হয়। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপার। আই এম নট শিওর, আমার মনে নেই। এইভাবে এইভাবে আমরা চেক করে দেখতে হবে। সো এইভাবে আপনারা চাইলে করতে পারেন, কিন্তু এই দায়িত্বটা কখনোই নিজেদের নেওয়া উচিত না, পেজ লোডিং স্পিড বাড়ানো। শুধুমাত্র আপনার দায়িত্ব কি, এটা ডায়াগনোসিস করবেন, ডায়াগনোসিস করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন, কাহিনী শেষ। ক্যানোনিক্যাল ট্যাগ কি জিনিস? ক্যানোনিক্যাল ট্যাগ হচ্ছে আমরা আমরা যে ওয়েবসাইটটা বানাই, আমরা যখন কোনো ওয়েবসাইট বানাই, আমাদের ওয়েবসাইট এরকম 4টা ভার্সন থাকে। একটা হচ্ছে এইচটিটিপিএস www থাকে, একটা এইচটিটিপিএস থাকে কিন্তু www থাকে না। এরকম একটা ভার্সন থাকে। একটা এইচটিটিপিএস ও থাকে না, আবার www ও থাকে না। একটা মনে করেন এইচটিটিপিএস থাকে না কিন্তু www থাকে। এরকম 4টা আলাদা আলাদা ভার্সন ক্রিয়েট হয় আমাদের ওয়েবসাইটে। এটাকে বলা হয় ক্যানোনিক্যাল ইস্যু। তার মানে আমরা আমাদের প্রত্যেকটা পেজকে গুগলের চোখে এরকম 4টা আলাদা আলাদা ইউআরএল হিসাবে কাউন্ট হয়। হোম পেজ গুগল দেখবে এরকম 4টা লিঙ্ক, এবং দেখবে যে 4টা পেজে একই কন্টেন্ট, একই ছবি, একই লেখা, সবকিছু, কিন্তু 4টা আলাদা আলাদা ইউআরএল। গুগল এটাকে কপিরাইট কন্টেন্ট হিসেবে কাউন্ট করে, ডুপ্লিকেট পেজ হিসেবে কাউন্ট করে। গুগল বলতেছে এই ইস্যুটাকে সলভ করার জন্য আমাদেরকে কি করতে হয়, ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করতে হয়। ক্যানোনিক্যাল ট্যাগ, ঠিক আছে? ক্যানোনিক্যাল ট্যাগ কি জিনিস? এটা ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যখন ইনস্টল করতে হয় তখন ওখান থেকে ক্যানোনিক্যাল ট্যাগ দেওয়া যায়। জাস্ট আপনারা প্রত্যেক ওয়েবসাইটে যে এই যে দেখেন, এই যে ভিউ পেজ সোর্সে যাবেন, যাওয়ার পরে এখানে কন্ট্রোল F দেন, দিয়ে সার্চ বক্স আসবে, এখানে ক্যানোনিক্যাল লিখেন, CANONICAL, ক্যানোনিক্যাল ট্যাগ লিখে সার্চ দেন, দেখেন এই হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ দেওয়া আমার ওয়েবসাইটের। এটাকে বলা হয় প্রেফারেড ভার্সন। আমার ওয়েবসাইটে ক্যানোনিক্যাল ট্যাগ দেওয়া আছে, এটা রিল ক্যানোনিক্যাল, HREF, এই যে https://www.sojipra.com, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের প্রেফারেড ভার্সন। তো এইভাবে প্রত্যেকটা ওয়েবসাইটে একটা প্রেফারেড ভার্সন আমাদেরকে সেট করে দিতে হয় গুগলের জন্য, যে গুগল তুমি আর কোনো কিছু না, আমার ওয়েবসাইটের ভার্সন হচ্ছে এটা। ঠিক আছে? এটা যদি আপনাদের এরকম ভাবে চেক করতে কষ্ট হয়, এই যে এসইও কোয়াক নামে একটা এক্সটেনশন আছে, এসইও কোয়াক। এই যে এসইও কোয়াক ক্রোম এক্সটেনশন, আপনারা এটা ইউজ করবেন। এই যে এসইও কোয়াক ক্রোম এক্সটেনশন, এটা অ্যাড করে নেবেন। ঠিক আছে? আমার দেখেন এখানে অ্যাড করা আছে। কোনো ওয়েবসাইটে যদি এসইও কোয়াক দিয়ে এইভাবে ডায়াগনোসিস করতে হয়, যে ডায়াগনোসিস করেন, তো এখানে দেখেন প্রথমে ইউআরএলটা দেখাবে, তারপরে এখানে ক্যানোনিক্যাল দেখা যায়, এই ওয়েবসাইটের ক্যানোনিক্যাল ভার্সন আছে কিনা এটা। সো কোনো ওয়েবসাইটে যদি ক্যানোনিক্যাল ভার্সন না থাকে, স্রেফ ক্লায়েন্টকে বলবেন যে ভাই আপনার ওয়েবসাইটের ক্যানোনিক্যাল ভার্সন ঠিক করেন। এই দায়িত্বটা আপনি নিবেন না। এটা আপনার যে ডেটাবেস থেকে ঠিক করা যায়, মানে হোস্টিং এর cPanel থেকে ঠিক করা যায়, কিন্তু আপনারা এটা করতে পারবেন না এই মুহূর্তে। আমি হয়তো বা করতে পারি, কারণ কি আমার এই যে হোস্টিং সম্পর্কে ধারণা আছে, আমার নিজের ওয়েবসাইট আছে, আমার হোস্টিং টোস্টিং সব আছে। আপনার তো নিজের এগুলো নেই, সেগুলো এখন প্যারা নেওয়ার দরকার নেই। যদি না থাকে, অথবা ইউটিউবে হাজারো ভিডিও থাকে যে কিভাবে ওয়েবসাইটের ক্যানোনিক্যাল সেট করা যায়, অথবা এটা কিন্তু প্লাগ ইন দিয়েও করা যায়। এটা এই প্লাগ ইন জানতে অ্যাড নিউ প্লাগ ইন ক্যানোনিক্যাল লিখে সার্চ দেন, CANONICAL। ক্যানোনিক্যাল কি একটা প্লাগ ইন ছিল, আমার ঠিক মনে নেই, তবে প্লাগ ইন দিয়ে না করাটাই ভালো। আচ্ছা, এটা দিয়ে ক্যানোনিক্যাল সেট করা যায় এই যে ইওস দিয়ে, তো বাদ দেন, এটা এটা আপনাদের কোনো প্যারা নিবেন না, এটা প্লাগইন দিয়ে না করাটাই বেটার। প্রত্যেক পেজেই ক্যানোনিক্যাল সেট করা যায় এইভাবে। মনে করেন আপনার পেজের মধ্যে যান, এখানে দেখেন আমরা তো ইউজ ইউজ করেছিলাম, অ্যাবাউট পেজের একটা ক্যানোনিক্যাল দিবেন আপনি। টাইম নিচ্ছে বেশি।
ওকে, দেখেন এখানে এই যে ক্যানোনিক্যাল ভার্সন সেট করা যায় অ্যাডভান্সের মধ্যে, যে এই যে এখানে কই জানি ক্যানোনিক্যাল, এই যে ক্যানোনিক্যাল ইউআরএল দেওয়া যায়। এটা এখান থেকে পার্টিকুলার পেজের জন্য আলাদা আলাদা ক্যানোনিক্যালও দেওয়া যায়, আবার ওভারঅল ওয়েবসাইটের জন্য ক্যানোনিক্যাল দেওয়া যায়। সেটা হচ্ছে ইউস্টের সেটিং এর মধ্যে, মেবি কি জেনারেলের মধ্যে কোথায় আছে জানি, দেখতে হবে ঘাটাঘাটি করে। তবে প্লাগ ইন দিয়ে আপনারা করবেন না, মতবাড়ি করে ক্লায়েন্টের বলে দিবেন যে ভাই ক্যানোনিক্যাল ঠিক করে নিয়ে আসেন। মেবি ক্লায়েন্টের সেটিং এর মধ্যে, এর মধ্যে দেখেন তো ক্যানোনিক্যাল কোথায়, ক্যানোনিক্যাল সাইটটা অনেক ঝামেলা করতেছে। দিকে সার্চ দেন, কন্ট্রোল এফ সি এম ও, আচ্ছা মেবি নেই, অথবা এর মধ্যে এটা মনে হয় এর মধ্যে থাকে না, অথবা এর জন্য মনে হয় আপগ্রেড ভার্সন নিতে হয়। আমি কখনো এখান থেকে করি নাই। আচ্ছা এটা দেখবো না এর মধ্যে থাকে কিনা পরে। পার্টিকুলার পেজে করা যায়, এই যে বিভিন্ন ই কমার্স সাইটে কাজ করার জন্য পার্টিকুলার পেজে আমি করেছি, আর সি প্যানেলের মধ্যে থেকে করা যায়। সাইটটা এত ডিস্টার্ব করতেছে যে ইজিলি একটু ফাইন্ড আউট করবো। হ্যাঁ এটা বাদ দেন। আচ্ছা ক্যানোনিক্যাল আমরা ক্লিয়ার হয়ে গেলাম। ক্যানোনিক্যালের পরে আমাদের যে অংশটা আসবে সেটা হচ্ছে রিডিরেকশন। রিডিরেকশন মানে ব্যাপারটা এরকম যে একটা সাইটে ক্লিক করবে, নিয়ে যাবে অন্য সাইটে, ব্যাপারটা এরকম। তো এটা কি জিনিস, কেন করতে হয়? যেমন রিডিরেকশন একটা এক্সাম্পল দেখেন, একটা সময় এখন যে আপওয়ার্ক.কম আমরা দেখি না, এটা একটা সময় ছিল ওডেক্স.কম, ODESK, ওডেক্স.কম ছিল এটা। যেটা ক্লিক করেন দেখেন কোথায় নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে আপওয়ার্ক.কম, এটা নিয়ে যাচ্ছে। এটাকে বলা হয় রিডিরেকশন। তো এসইও তে এরকম দুই প্রকার রিডিরেকশন আছে, একটা হচ্ছে 301 রিডিরেকশন, আর হচ্ছে 302 রিডিরেকশন। 301 কে বলা হয় পার্মানেন্ট রিডিরেকশন, আর 302 কে বলা হয় টেম্পোরারি রিডিরেকশন। 301 কে বলা হয় পার্মানেন্ট রিডিরেকশন, আর 302 কে বলা হয় টেম্পোরারি রিডিরেকশন। ক্লিয়ার? সো কোনটা কখন করতে হয়? এরকম হয় না যে মনে করেন আমাদের এই ওয়েবসাইটের একটা আর্টিকেল, আচ্ছা এই আর্টিকেল ক্লায়েন্ট, এটা মনে করেন ক্লায়েন্টের ওয়েবসাইট। তো ক্লায়েন্টের এসইও করতে গেলে আমাদের আর্টিকেলের স্ল্যাগ চেঞ্জ করতে হয় না? আর্টিকেলের ইউআরএল কখনো কখনো চেঞ্জ করা লাগতে পারে। আমরা দেখলাম যে ক্লায়েন্টের হয়তো ভাই আর্টিকেলের ইউআরএলটা ঠিক না, অপটিমাইজ না, এসইও ফ্রেন্ডলি না, তখন কিন্তু আমাদের স্ল্যাগটা চেঞ্জ করতে হবে। এখন স্ল্যাগ চেঞ্জ করলে কি বিপত্তি বলেন তো? মনে করেন এই আর্টিকেলের যে ইউআরএলটা, এই যে আর্টিকেলের যে মেইন ইউআরএলটা, এটা মনে করেন আহ এরকম আরো 10 জায়গায় 10টা আপনি আপনার সোশ্যাল ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব জায়গায় শেয়ার করে রাখছেন। এখন যদি ধুম করে এসে আমি এই আর্টিকেলের ইউআরএলটা চেঞ্জ করি, তাহলে ওইখানে যদি কেউ ক্লিক করে তাহলে কি দেখাবে? 404 ইরোর পেজ দেখাবে। আপনারা এইগুলো, এই টার্মগুলো অনেকে বুঝবেন না, মোটামুটি একটা ইরোর দেখাবে। এবং এসইও তে ব্যাকলিং নামে একটা টার্ম আছে, যেটা কিনা আমরা এখন শিখিনি। আগামী ক্লাসে আমাদের ব্যাকলিং আসবে, আজকেরই আমাদের ব্যাকলিং ক্লাস ছিল, তো এটা আগামী ক্লাসে আমরা করবো। তো ব্যাকলিং করার অর্থ কি, অন্যান্য ওয়েবসাইটে যে সেই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া। তো অন্য ওয়েবসাইটে যে লিঙ্কটা দিচ্ছিলাম সেখান থেকে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আসতে, এবং ওয়েবসাইটের একটা, এই মনে করেন আমাদের এই আর্টিকেলটা 10টা কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিং করে, সেই কিওয়ার্ডের র্যাঙ্কিং গুলো সব হারাবে। তো এই যেতে না হারায়, আমাদের পুরানো ইউআরএল এ যদি কেউ ক্লিক করে, যেন সেই পুরানো ইউআরএল থেকে নতুন ইউআরএল এ রিডিরেক্ট করে নিয়ে আসে, এই প্রক্রিয়াকে বলা হয় রিডিরেকশন। তো দেখেন এটা কিভাবে রিডিরেকশন করতে হয়। এটা প্লাগ ইন দিয়ে এটা করা যায়, যদি এখন করার প্রয়োজন হয় না, ওয়ার্ডপ্রেসে এখন অটো রিডিরেকশন হয়ে যায়। তারপর আমি দেখাচ্ছি। 301 লিখে সার্চ দেন, 301 লেখেন, অনেকগুলো রিডিরেকশন চলে আসবে। আচ্ছা এই যে এইটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই এটা, অথবা এটা ইউজ করতে পারেন, আমি এটাই ইউজ করি। আচ্ছা এটা ইউজ করে দেখি। আচ্ছা এটা 301 রিডিরেকশন একটা প্লাগ ইন আমরা ইনস্টল করলাম। হয়ে গেল সেটা। এই যে 30 ম্যানেজ রিডিরেকশন, এটা ক্লিক করেন। ম্যানেজ রিডিরেকশনে আসার পরে এটা কি ফ্রি না পেইড? ফ্রি হবে।
Anyway, দেখেন আমরা এর ইউআরএলটা চেঞ্জ করি এবার। স্ল্যাকটা আমরা দিয়ে দিলাম এখানে, মনে করেন দিলাম 2025 দিয়ে এটা আপডেট দিয়ে দিলাম। তাহলে আমাদের নতুন একটা ইউআরএল ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আগের ইউআরএল এ ক্লিক করেন, বিপত্তি কি ঘটবে? দেখাবে না এই ইউআরএলটা এখন ভুল দেখাবে না, বলবে যে এই ইউআরএলটা এক্সিস্ট করে না, 404 এরর দেখাবে। তো আমরা এখন কি করব, এই ইউআরএল থেকে এই ইউআরএল যদি কেউ ক্লিক করে তাকে যেন এই নতুন ইউআরএল এ নিয়ে চলে আসে। এটা কিন্তু করতে হয়, কখন করতে হয় জানেন? যেমন আমরা অনেকে লিখি না যে এসইও গাইড 2024, তো আগামী 25 সালে কিন্তু আমাদের ইউআরএল চেঞ্জ করতে হয়। আমার ওয়েবসাইটে কিন্তু প্রচুর পরিমাণ প্রত্যেক বছর বছর ইউআরএল চেঞ্জ করা হয়। গত বছর প্রায় আমি 13টা না কয়টা ইউআরএল চেঞ্জ করতে, 13-14টার মতো। সেগুলো সব 301 ডিরেকশন করে দেয়। এটা কিভাবে করবো? এখানে প্রথম কি বলতেছে, 301 এখানে নিট আচ্ছা রিডিরেকশন ফ্রম, কোথা থেকে রিডিরেকশন হবে সেই ইউআরএলটা এখানে দিতে বলতেছে। তাই আমাদের এই ইউআরএল থেকে রিডিরেকশন হবে, তাই এই ইউআরএলটা কপি করেন, কপি করে এর মধ্যে দিয়ে দেন রিডিরেকশন টু, এই যে উপরে লেখা আছে রিডিরেকশন টু, রিডিরেকশন টু এইটা। অথবা এখান থেকে দেখেন কাস্টম করে পোস্ট পোস্ট লিঙ্ক এখানে আছে, এই যে কমপ্লিট গাইড এসইও ট্রেন, দরকার নেই আমাদের, আমরা কাস্টম লিঙ্ক এখানে দিয়ে দিই, দিয়ে এটা সেভ দিয়ে দিই। ক্লিয়ার? এখন আপনি এই ইউআরএল এ ক্লিক করেন অথবা এই ইউআরএলটা রিফ্রেশ করেন, দেখেন আপনাকে নতুন ইউআরএল নিয়ে যাবে। এই যে চলে আসছে নতুন ইউআরএল, চলে আসছে। এটাকে বলা হয় 301 পার্মানেন্ট রিডিরেকশন। এটা করলে এসইও এর কোনো ইফেক্ট পড়ে না, কিন্তু যদি এটা না করতেন তাহলে এই আগের লিঙ্কটা এখানে আসতো না এবং আগের লিঙ্কটা দেখাতো 404 ইরোর অথবা পেজ নট ফাউন্ড এরকম একটা ইরোর দেখাতো, যেটা কিনা আপনার বিজনেসের জন্য খুব থ্রেট। আর পার্মানেন্ট রিডিরেকশন, এই যে পার্মানেন্ট রিডিরেকশন, এই যে সরি টেম্পোরারি রিডিরেকশন খুব একটা করা লাগে না। টেম্পোরারি ডিরেকশন কি জিনিস, ব্যাপারটা হচ্ছে এরকম, মাঝে মাঝে অনেকেই করে, সেটা হচ্ছে এই ক্ষেত্র। মনে করেন আপনার এরকম একটা ওয়েবসাইট আছে, আপনার একটা ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইট আছে, এখানে মনে করেন প্রত্যেক মাসে আপনার 20,000 ট্রাফিক আসে সাপোজ। এবার মনে করেন শীতকাল আপনি জ্যাকেট বিক্রি করবেন, ব্ল্যাঙ্কেট বিক্রি করবেন, কিন্তু নতুন একটা ওয়েবসাইট বানানো, এখানে ট্রাফিক একেবারেই জিরো। আপনি চাচ্ছেন এই 2-3 মাস বিজনেস করতে, তাহলে কি করবেন? এই যে ওয়েবসাইট এ থেকে ওয়েবসাইট বি তে আপনি 3 মাসের জন্য কি করবেন, এই যে 302 টেম্পোরারি ডিরেকশন করে দিবেন। তাহলে উপকার কি হবে? এই যে 20,000 যে ট্রাফিক যে আপনার ওয়েবসাইটে প্রত্যেক মাসে মাসে আসতেছে, এরা এখানে ক্লিক করলে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। ঠিক আছে? তার মানে আলটিমেটলি আপনার এই প্রোডাক্ট এই ওয়েবসাইটে একটু কি হবে, এসইও বুস্টিং হবে এবং ওয়েবসাইট মানে কুইক বিজনেস পাবে কিছুটা। এটা এই জন্য এই ক্ষেত্রে কখনো কখনো টেম্পোরারি ডিরেকশন করা হয়, যদিও এটা রিকমেন্ডেড না এসইও ইয়ের ক্ষেত্রে। এটা খুব একটা, এটা শর্ট টার্ম করা হয়। দেখবেন ওই যে বিভিন্ন ভাবে বিশ্বকাপ খেলার আগে, আইপিএল খেলার আগে অথবা বড় কোনো টুর্নামেন্টের আগে, ওই যে আমরা বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দেখাই, কিন্তু ক্লিক করলে অন্য জায়গায় নিয়ে যায় রিডিরেক্ট করে। এই যে মনে করেন এক রাতের ভিতরে ওরা টিকিট সেল করবে, এক রাতের বিজনেস, এক রাতের ভিতরে মনে করেন 5,000 টিকিট বিক্রি করতে গেলে ওদের $1,000,000 বিজনেস হয়ে যাবে। সো তারাই কিন্তু এগুলো করে, টেম্পোরারি পার্মানেন্ট করে। যে বিশাল একটা ট্রাফিক সাইট থেকে একটা ওয়েবসাইটে ধরেন 2K 3K 5K 2, 3, 4, 10, 20, 15 মিলিয়ন ট্রাফিক আছে, ওইসব সাইট থেকে এরকম একটা ছোটখাটো একটা ল্যান্ডিং পেজ মতো বানায়, সেখানে ট্রাফিক নিয়ে যায় ওরা, যে টিকিট বিক্রি করার জন্য অথবা স্প্যামিং, অল কাইন্ড অফ স্প্যামিং বলা চলে যেতে পারে এটা। ওকে, এই জিনিসগুলো কোনো না কোনো সময় আমাদের ক্লায়েন্টের করা লাগে। এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এক্সএমএল সাইট ম্যাপ করতেই হবে কোনো ওয়েবসাইটে, রোবট টিএক্সটি এটা করতে হবে, স্কিমা মার্কআপ করতে হবে, পেজ লোডিং স্পিড এটা করতে হবে, ক্যানোনিক্যাল ট্যাগ এটা চেক করতে হবে, রিডিরেকশন কখনো কখনো কাজে লাগতে পারে। এই হচ্ছে আমাদের টেকনিক্যাল এসইও পার্ট। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, হ্যান্ড রেজ করেন। ওয়ার্ডপ্রেসে কি প্রবলেম স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন। এই একটা ভিডিও আমি শেয়ার করছি, এটা হচ্ছে হোমওয়ার্ক। ব্যাকলিংক বিস্তৃত একটা ব্যাপার, এই হোমওয়ার্কটা এটা করবেন, করলে আপনাদের বেসিক ক্লিয়ার হবে। এ টু জেড এই ভিডিওটা দেখবেন, এ টু জেড। সব থেকে এসইওর মধ্যে সহজ কাজ এটা, এ টু জেড ব্যাকলিংকটা করতে গেলে ওয়েবসাইটের কোনো অ্যাক্সেস লাগে না। সব থেকে সহজ কাজ, একটু ঘেঞ্জি মতো লাগবে কাজ করতে গেলে, তবু যদি আপনারা শুধু ব্যাকলিংক করতে পারেন, তাও নিজেদেরকে একটা এসইও পার্ট কভার করতে পারবেন। যেহেতু ওয়ান পেজ এসইও আপনাদের কাছে কঠিন, টেকনিক্যাল এসইও আরো কঠিন, আর ব্যাকলিংকটা হচ্ছে সব থেকে সহজ। নট অনলি এসইও, পুরো ওভারঅল ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ব্যাকলিংকটা সব থেকে একটু সহজ, একটু সময় সাপেক্ষ। আপনারা এই ভিডিওটা দেখবেন, আর আগামী ক্লাসে আমি আপনাদেরকে সব রিসোর্স শেয়ার করে দিব এবং এ টু জেড আবার আলোচনা করার চেষ্টা করবো। ক্লিয়ার? আপনারা কমিটেড ভিডিওটা দেখবেন, এ টু জেড না টেনে দেখবেন। স্যার অবশ্যই দেখবো স্যার।